প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন বাংলা ক্লাস দিয়ে দ্বাদশ টু তোমাদের স্বাগতম। আমি দীপক কুমার সাহা, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ। আজ তোমাদের বাংলা নাটক সিরাজউদ্দৌলা সম্বন্ধে তোমাদের আলোচনা করব। এখানে তোমাদের জন্য 5 নম্বর বরাদ্দ আছে। সেখানে প্রশ্ন থাকবে সৃজনশীল একটি, সেই প্রশ্নের তোমাদের উত্তর করতে হবে। সেই জন্য তোমাদের এই নাটকটা ভালোভাবে জানা দরকার। তো এই নাটকটি লিখেছেন সিকান্দার আবু জাফর, নাট্যকার। তিনি এই নাটকটা একটি ঐতিহাসিক নাটক। এই নাটকের বিষয়বস্তুটা ইতিহাস থেকে নেওয়া। সিরাজউদ্দৌলা ভারতের ইতিহাসে একটি উল্লেখযোগ্য নাম। বাংলার শেষ স্বাধীন নবাব বলা হয় সিরাজউদ্দৌলাকে। সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়েই আসলে ভারতবর্ষে সেই আমাদের স্বাধীনতা বিনষ্ট হয়ে যায় বলা যায়। সিরাজউদ্দৌলা অত্যন্ত দেশপ্রেমিক একজন নবাব ছিলেন। তিনি কিভাবে আবির্ভূত হলেন ক্ষমতায়? সিরাজউদ্দৌলার নানা ছিলেন আলীবর্দী খান। তিনি উত্তরাধিকারী নিয়োগের ক্ষেত্রে তিনি সিরাজউদ্দৌলাকে উপযুক্ত মনে করেন। আলীবর্দী খানের পুত্র সন্তান ছিল না, ওনার 3 জন কন্যা সন্তান ছিল। বড় মেয়ে ঘসিটি বেগম মেহেরুন্নেছা এবং দ্বিতীয় মেয়ে শাহ বেগম এবং তৃতীয় মেয়ে আমিনা বেগম। আমিনা বেগমের সন্তান হচ্ছে সিরাজউদ্দৌলা। তো সিরাজউদ্দৌলা নানার কাছাকাছি থেকে তিনি রাজকার্য পরিচালনার যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেন এবং স্বভাব চরিত্র সব দিক থেকেই সিরাজউদ্দৌলা অনেক উন্নত চরিত্রের অধিকারী ছিল। আলীবর্দী খান সিরাজউদ্দৌলাকে উপযুক্ত মনে করেন নবাবী পরিচালনার জন্য। তাই আমরা দেখি যে সিরাজউদ্দৌলা যখন নবাবী গ্রহণ করেন তখন অনেকেরই আশা ছিল যে আলীবর্দী খান হয়তো তার বড় মেয়ে ঘসিটি বেগম তার কথা শুনে হয়তো তিনি নবাব নির্বাচন করার সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু আলীবর্দী খান এ ব্যাপারে নিজের সিদ্ধান্তকেই তিনি গুরুত্ব দিয়েছেন এবং বিচক্ষণ বলে তিনি মনে করছেন সিরাজউদ্দৌলা বয়সে কম হলেও তাকেই তিনি নবাব নিযুক্ত করার সিদ্ধান্ত নেন। এতে ঘসিটি বেগমের আশা কিছুটা ক্ষুণ্ণ হয়। তার ইচ্ছা ছিল যে শওকত জংকে যদি নবাবীতে বসানো যায় তাহলে আড়াল থেকে ঘসিটি বেগম সেই নবাবী পরিচালনা করতে পারবে। শওকত জং স্বভাব চরিত্রে খুব উন্নত চরিত্রের অধিকারী ছিল না। সে ছিল মদ্যপ এবং তার চারিত্রিক গুণাবলী ভালো ছিল না। ফলে সিরাজউদ্দৌলা নবাবীতে অধিষ্ঠিত হলে এখানে অনেকেই অসন্তুষ্ট হলো। পারিবারিকভাবে কেউ এটাকে মেনে নিতে পারে নাই। ফলে মীর জাফর আলী খান, তারপর সে যারা নবাবকে শাসন কার্যে বিভিন্নভাবে সহযোগিতা করত, সে তাদের মধ্যে একটা গোপন ষড়যন্ত্র চলতে থাকে। সিরাজউদ্দৌলা ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকে প্রাসাদ ষড়যন্ত্র, দেশীয় তার কাছের লোকদের ষড়যন্ত্র এবং বিদেশি যারা এদেশে শাসন করতে এসেছিল, ব্যবসা করতে এসেছিল যারা এদেশে, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেরা এবং আরও বিদেশি যারা এদেশে ছিল, তারা সেই এদেশীয় সেই নবাবের
কাছের লোকদের ষড়যন্ত্রের শিকারের সুযোগ নিয়ে তারাও সেখানে যোগদান করে এবং সম্মিলিতভাবেই সিরাজদৌলাকে নানাভাবেই তারা দুশ্চিন্তাগ্রস্ত করে রাখে। তো সিরাজউদ্দৌলা সহজে এই প্রাসাদ ষড়যন্ত্র এগুলি মেনে নেন নাই। তিনি এর প্রতিকার করার চেষ্টা করেছেন। নানাভাবেই ষড়যন্ত্রকারীদেরকে তিনি হুঁশিয়ার করার চেষ্টা করেছেন। আমরা দেখি যে ঘসেটি বেগমের বাসায় যখন গোপন ষড়যন্ত্র হয়, সেখানে উপস্থিত থাকে সেই মীর জাফর আলী খান, রায় দুর্লভ, উমিচাঁদ, জগৎ শেঠ, রাজবল্লভ এবং ইংরেজ প্রতিনিধি লর্ড ক্লাইভ। এরা সেইখানে নবাব সিরাজদৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং তাকে কীভাবে ক্ষমতাচ্যুত করা যায়, তাকে ক্ষমতাচ্যুত করলে কার কী লাভ হবে, এই সমস্ত বিষয়েও তারা গোপনে ষড়যন্ত্র করে এবং তারা সিদ্ধান্ত নেয়। সিরাজদৌলা এগুলি বুঝতে পেরে তিনি তাদেরকে সাবধান করার চেষ্টা করেন। তিনি তার গুপ্তচরের মাধ্যমে এই সব সংবাদই তিনি পেতেন এবং তাদেরকে সাবধান করার চেষ্টা করেছেন। কিন্তু তারা ষড়যন্ত্রকারীরা সামনে ভালো ব্যবহার করলেও গোপনে তারা ষড়যন্ত্র চালিয়ে যায়। তো আমরা দেখি যে ইংরেজরা এদেশে চলে আসে ব্যবসা করার জন্য মূলত, কিন্তু তারা এদেশীয় এই ষড়যন্ত্রকারীদের সাথে মিশে বিভিন্নভাবেই সেই নবাবকে তারা দুশ্চিন্তাগ্রস্ত করার প্রয়াস চালায়। ইংরেজরা এদেশে ব্যবসা করছে, পাশাপাশি তারা তাদের দুর্গসন্ধি এই ভারতবর্ষে এখানে তারা তাদের তো ব্যবসায়ী শুধু নয়, তারা দিগ্বিজয়ী জাতি ইংরেজরা, তাদের বুদ্ধিবিদ্যা কৌশল এগুলিতে তারা অনেক এগিয়ে ছিল। তো এই ভারতবর্ষে এসে তারা এখানেও তাদের সেই কুটচাল তারা চালিয়ে যায়। ফলে এদেশীয় ষড়যন্ত্রকারীদের সাথে মিশে তারা তাদের অভিসন্ধি পূরণ করার প্রয়াস পায়। তো সিরাজদৌলা এখানে আমরা দেখি যে নাটকে মীর জাফর যে চরিত্র, মীর জাফর অত্যন্ত লোভী প্রকৃতির ছিল। সে তার সাথে আরও যারা ছিল তারা সবাই মিলে সিরাজদৌলাকে সবসময় ব্যতিব্যস্ত করে রাখত। ইংরেজরা কলকাতায় ব্যবসার নামে তারা সেখানে ফোর্ট উইলিয়াম দুর্গ গড়ে তোলে। সেখানে ফোর্ট উইলিয়াম দুর্গে তারা তাদের যে শাসন ব্যবস্থা, মানে তাদের যে এদেশে ব্যবসা করা, তাদের পাকাপোক্ত করার যে চিন্তা ভাবনা ভেবে তারা চালিয়ে যেতে থাকে। ফোর্ট উইলিয়াম দুর্গটা যখন সিরাজদৌলা বুঝতে পারেন যে এখানে ষড়যন্ত্র হচ্ছে, ইংরেজরা তার আদেশ নিষেধ এগুলি মানছে না ঠিক মতো, তখন তাদেরকে হুঁশিয়ার করার জন্য, সাবধান করার জন্য সিরাজদৌলা সেই কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেন এবং সেখানে ইংরেজ গভর্নর ব্রেক এদেরকে তাদের আক্রমণে সে পালিয়ে যায় এবং সেখানে তাদেরকে সাবধান করা হয় তারা এখানে যেন নবাবের আদেশ নিষেধ যথাযথ মেনে চলে, তা না হলে তাদেরকে উপযুক্ত জবাব দিতে হবে, তাদেরকে শাস্তি পেতে হবে। তো যাই হোক, সেখানে ইংরেজরা সামনে নবাবকে শ্রদ্ধা করলেও কিন্তু ভিতরে ভিতরে তারা ষড়যন্ত্র চালিয়ে যায়। আমরা দেখি যে এদেশীয় ষড়যন্ত্রকারীদের সাহায্য নিয়ে ইংরেজরা তাদের অভিসন্ধি পূরণ করার প্রয়াস চালায়। আমরা দেখি যে সিরাজউদ্দৌলার যে বিচক্ষণতা, সে অত্যন্ত দৃঢ়তার সাথেই সেই সমস্ত সমস্যা মোকাবেলা করার চেষ্টা করে, কিন্তু সেই ক্ষমতালোভী সেই ষড়যন্ত্রকারীরা সিরাজদৌলাকে
সহযোগিতা করেনি এবং তার বিপক্ষে কাজ করেছে, যে কারণে বাংলার ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় রচিত হয়। সিরাজউদ্দৌলা অত্যন্ত দেশপ্রেমিক ছিলেন, প্রজাবৎসল ছিলেন, মানুষের কল্যাণের জন্য তিনি সবসময় ভাবতেন এবং তিনি সুন্দরভাবে নবাবী পরিচালনা করছিলেন। নবাবী পরিচালনার ক্ষেত্রে সিরাজউদ্দৌলাকে যারা বিশ্বস্ততার সাথে সহযোগিতা করেছে তাদের মধ্যে মীর মদন, মোহনলাল এরা ছিল নবাবের অত্যন্ত বিশ্বস্ত। তারা দেশপ্রেমিক ছিল এবং নবাবকে সবসময়ই সহযোগিতা করে গেছেন। কিন্তু মীর জাফর, রায়দুর্লভ, উমিচাঁদ, জগৎ শেঠ এরা তাদের স্বার্থ সিদ্ধির জন্য তারা ঘসেটি বেগমের সাথে মিলে নবাব সিরাজউদ্দৌলাকে পতন ঘটানোর চেষ্টায় সবসময়ই ব্যস্ত ছিল। তো এভাবে আমরা দেখি যে সিরাজউদ্দৌলা নাটকে যে উন্নত চরিত্রের অধিকারী সিরাজউদ্দৌলা যেভাবে তিনি ভাবছেন, দেশের স্বাধীনতার কথা চিন্তা করছেন, মানুষের কল্যাণের কথা চিন্তা করছেন, কিন্তু তার বিরুদ্ধচারণকারী সেই ষড়যন্ত্রকারীরা, বিদেশি সেই ইংরেজরা, তারা তার সেই সুন্দর শাসন কার্যে তাকে সবসময়ই বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। তো মানুষের কল্যাণের দিকে যেমন সিরাজউদ্দৌলার মন ছিল, তাই তো তিনি ষড়যন্ত্রকারীদের বুঝতে পেরেও তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করেন নাই। এই জন্য যে তাদের মনের মধ্যে যদি তাকে দেখে দেশপ্রেম যদি জাগ্রত হয়, তাহলে তারা ভুল বুঝতে পারবে এবং দেশের কল্যাণের জন্য তারা কাজ করে যাবে। তো এরকম সুন্দর মনের মানুষ ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। কিন্তু বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। মীর জাফররা যুগে যুগে অনিষ্টের কারণ হয়ে দাঁড়ায়। ইতিহাসে তার অনেক প্রমাণ দেখা যায়। আমাদের এই ভারতের ইতিহাসেও আমাদের এই বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে সেই ষড়যন্ত্রকারীদের নিষ্ঠুরতা, ষড়যন্ত্রের কারণে তাকে নির্মমভাবে তাকে জীবন দিতে হলো। দেশের যে স্বাধীনতা সেটা বিনষ্ট হলো। সেই মীর জাফর, ঘসেটি বেগম এদের সহযোগিতায় ইংরেজরা নবাবকে নানাভাবেই বিধিগ্রস্ত করে রেখেছে এবং আমাদের দেশের জন্য, আমাদের জাতির জন্য তারা কলঙ্ক বয়ে নিয়ে এসেছে। সিরাজউদ্দৌলা সবসময় ভাবছেন যে তারা তার ভুল বুঝতে পারবে, ষড়যন্ত্রকারীরা তাদেরকে অনেক সাবধান করার পরেও তারা সে কথা শুনে নাই। তাই তো আমরা দেখি যখন যুদ্ধ ইংরেজরা সংগঠিত হয়ে যখন এমন একটা পরিবেশ সৃষ্টি করলো যেখানে সিরাজউদ্দৌলাকে যুদ্ধ অনিবার্য হয়ে গেল এবং সিরাজউদ্দৌলা তার শূন্য গোলাবারুদ, অস্ত্রশস্ত্র কোনো কিছুর কমতি ছিল না। ইংরেজদেরকে দমন করার জন্য তার যথেষ্ট শক্তি, সাহস ছিল। কিন্তু আমাদের এদেশের কিছু বিশ্বাসঘাতক লোকের জন্য দেখা গেল যে সেই সিরাজউদ্দৌলাকে পরাজয় বরণ করতে হলো। সিরাজউদ্দৌলা তিনি চেয়েছিলেন যে পলাশীর যুদ্ধ, সেই যুদ্ধে যখন সমাগত, সেই যুদ্ধের সেনাপতি সিরাজউদ্দৌলা মীর জাফরকে নিযুক্ত করলেন। তার বিশ্বাস ছিল যে সে তার দেশের স্বাধীনতার জন্য তারা পবিত্র ধর্মগ্রন্থ স্পর্শ করে প্রতিজ্ঞা করেছে যে তারা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে নবাবের পক্ষে কাজ করে যাবেন, দেশের স্বাধীনতার জন্য কাজ করবে। কিন্তু মুখে এমন শপথ করলেও কিন্তু তাদের অন্তরে ছিল বিপরীত ভাবনা, যার কারণে আমরা দেখি পলাশীর প্রান্তরে যে যুদ্ধ হলো, সেই যুদ্ধ খেলা হলো, কিন্তু সেখানে নবাবের জয়ের সম্ভাবনায় ছিল, জয় হওয়ারই কথা সব দিক থেকে। কিন্তু ষড়যন্ত্রকারীদের যুদ্ধক্ষেত্রে মীর জাফর, তার অধীনস্থ যোদ্ধারা তারা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করেনি,
যুদ্ধ করে দেশপ্রেমিক মোহনলাল, মীর মদন এরা জীবন দিয়েছে, কিন্তু বিশ্বাসঘাতকদের কারণে এই যুদ্ধে শেষ পর্যন্ত পরাজয় বরণ করতে হলো সিরাজউদ্দৌলাকে। পরাজিত যখন পরাজয় সম্মুখে, তখন সিরাজউদ্দৌলা পলায়নরত অবস্থায় তাকে ধরে নিয়ে আসা হয়। মীর জাফরের পুত্র মিলনের নির্দেশে মোহাম্মদী বেগ তাকে নির্মমভাবে হত্যা করে। এই যে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা, যার উন্নত চরিত্র, যার দেশপ্রেম এর কোনো কমতি ছিল না, সে বিশ্বাসঘাতকদের জন্যই তাকে জীবন দিতে হলো এবং বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হলো। এভাবে আমরা দেখি সিরাজউদ্দৌলা নাটকে মীর জাফরের যে চরিত্র, যে কারণে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল, ঠিক এভাবেই যুগে যুগে মীর জাফররা জাতির জন্য কলঙ্ক বয়ে নিয়ে আসে। আমরা যদি দেখি এই সিরাজউদ্দৌলা নাটকে, আমরা দেখি যে সিরাজউদ্দৌলার জীবনের যে করুণ পরিণতি আসলো, দেশের স্বাধীনতা বিনষ্ট হলো মীর জাফরদের কারণে। আমাদের এই বাংলাদেশ, এ দেশটাও দেখা গেল যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি দেশের স্বাধীনতা এনে দিলেন, কিন্তু সেই কুচক্রী মহল নির্মমভাবে তাকে হত্যা করল। তো এভাবে আমরা দেখি যে সিরাজউদ্দৌলার জীবনের পরিণতির সাথে আমাদের বাংলাদেশের জাতির জনক, বাঙালির জাতির জনক বঙ্গবন্ধুকেও তিনি তার জীবনের বিনিময়ে, অনেক ত্যাগ প্রতীক্ষার বিনিময়ে যে স্বাধীনতা এনে দিয়েছিলেন, সেই স্বাধীনতাটা আমাদের সেই মীর জাফরের মতো লোকেরা এদেশের ষড়যন্ত্রকারীরা তাকেও হত্যা করে এবং বাংলাদেশের সেই বিশ্বাসঘাতকদের পরিণতি দেখা যায় যে তাদের উপর পরিণতি হয়, কিন্তু তারা দেশের মানুষের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তা আমরা দেখি যে এখানে সিরাজউদ্দৌলা নাটকের সাথে আমরা একটা উদ্দীপক যদি বলি, যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন রবে কীর্তিতবার শেখ মুজিবুর রহমান। এই উদ্দীপকটাকে ধরে যদি আমরা বলি, প্রশ্ন করি, 4টা প্রশ্ন সৃজনশীলের হয়। যেমন কোম্পানির ঘুষখোর ডাক্তার কে ছিলেন? আমরা জানি হলওয়েল। ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব। এটা নবাব সিরাজউদ্দৌলা তার স্ত্রী লুৎফাকে বলছেন, তার নিকটস্থ লোকেদের বিশ্বাসঘাতকতা এবং ইংরেজদের অর্থনৈতিক চরিত্র সম্বন্ধে বলতে গিয়ে তিনি এই কথা বলছেন। তারপরে সিরাজউদ্দৌলার সাথে শেখ মুজিবুর রহমানের যে একটা মিল, কি সাদৃশ্য আমরা পাই, সেখানে আমরা সাদৃশ্য পাই। সিরাজউদ্দৌলা দেশপ্রেমিক ছিলেন, প্রজাবৎসল ছিলেন, তিনি মানুষের কল্যাণের জন্য ভাবছেন, তিনি স্বাধীনতার প্রতীক। আর বঙ্গবন্ধু ঠিক সেরকম, তিনি স্বাধীনতার প্রতীক, তিনি জনদরদী ছিলেন, মানুষের জন্য তিনি, তার দেশপ্রেম ছিল, তিনি তার জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। সাদৃশ্য আমরা এইভাবে শেখ মুজিবের সাথে আমরা সিরাজউদ্দৌলার সাদৃশ্য আমরা দেখতে পাই। আমরা দেখি যে চতুর্থ যে প্রশ্নটা, সেখানে উচ্চতর দক্ষতার ক্ষেত্রে বলা হয় যে উদ্দীপকের সাথে আমাদের সিরাজউদ্দৌলা নাটকের কি মিল আছে, এটা বিশ্লেষণ করতে গেলে আমরা দেখি যে হ্যাঁ, মিল আছে উদ্দীপকের সাথে। সেখানে সিরাজউদ্দৌলা তিনি ছিলেন অত্যন্ত দেশপ্রেমিক এবং তিনি ছিলেন প্রজাবৎসল দরদি একজন মানুষ, নবাব। আর শেখ মুজিবুর রহমানও ঠিক একই রকম উন্নত চরিত্রের অধিকারী ছিলেন, তিনি দেশপ্রেমিক ছিলেন, তিনি মানুষকে ভালোবাসতেন এবং মানুষকে ভালোবেসে তিনি জীবনটাকে উৎসর্গ করে তিনি তার সেই ভালোবাসার প্রতিদান দিয়ে গেছেন। তো এখানে আমরা দেখি যে এমন উদার চরিত্রের মানুষের কল্যাণকামী এই নায়ক আমরা বলবো, যারা এত সুন্দরভাবে মানুষের কল্যাণের জন্য ভাবছেন, চিন্তা করছেন, তাদেরকে সেই ষড়যন্ত্রকারী মীর জাফরের মতো এই লোকেরা তাদেরকে জীবনে অভিশাপ হিসেবে দেখা দেয়, তারা তাদেরকে হত্যা করে। এই হলো আমরা দেখি যে এভাবে ইতিহাসে যে দেশপ্রেমিক প্রজাবৎসল মহামানবের বিপক্ষে ষড়যন্ত্রকারীরা কীভাবে মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, তার চিত্রটাও আমরা
এখানে পাই সিরাজগঞ্জ নাটকের সাথে বঙ্গবন্ধুর সেই জীবনদান এখানেও আমরা সেই সাদৃশ্য লক্ষ্য করি। ধন্যবাদ সকলকে। সবাই পরবর্তী ক্লাস করবে আশা করি। ভালো থাকবে। সবার জন্য শুভেচ্ছা রইল। ধন্যবাদ।